উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে। হাদির সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমন বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। হাদিকে সিঙ্গাপুর নিতে 11:15টার পরে ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছায়। হাদিকে হাসপাতাল থেকে বিমানবন্দরে নিতে 2 সদস্যের একটি মেডিকেল প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। মেডিকেল বোর্ডের সাথে আলোচনা শেষে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তারপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা করা হবে। ওসমান হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সেখানকার আরো আপডেট আমাদেরকে জানাবেন তিনি। নিবিড়, একটু জানতে চাই, হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, এরই মধ্যে আমরা যতটুকু জানি, আপনার কাছে সেখানকার আপডেট কি আছে এখন পর্যন্ত? ন্যান্সি, এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে তোলা হয়েছে এবং বেলা 1:53 সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করেছে। অর্থাৎ বলা যায় যে 3.5 ঘন্টার সময়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 5টা নাগাদ সেটি সিঙ্গাপুরে পৌঁছাবে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, যেখানে আগে থেকেই সব ধরনের ব্যবস্থা করে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে, পাশাপাশি সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তারা কিন্তু বিষয়টি দেখভাল করছেন এবং সিঙ্গাপুরে পৌঁছানোর মাত্রই কিন্তু তাকে এয়ারপোর্ট থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার যে চিকিৎসা সেবা কার্যক্রম সেটি শুরু হবে। এবং আমরা যখন দেখলাম যে ওসমান হাদিকে যখন এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলো, তখন সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, পাশাপাশি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান, যিনি শুরু থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছিলেন, মেডিকেল বোর্ডের সাথে বৈঠক করছিলেন এবং তিনি বেশ কয়েকবার কিন্তু আসলে শারীরিক অবস্থা নিয়ে তিনি গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ব্রিফ করেছেন এবং তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়েই আমাদেরকে বিস্তারিত তথ্য আমাদেরকে জানালেন যে দুই পক্ষ আজকে তারা যেমনটি জানালেন যে তিনি যেমনটি আমাদেরকে জানালেন যে এই যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদি ছাড়াও কিন্তু তার ভাই, আপন ভাই এবং ভাইয়ের বন্ধু রয়েছে। অর্থাৎ বেশ কয়েকজন কিন্তু তার সঙ্গী হচ্ছেন। অর্থাৎ বলা যায় যে তিনি যেমনটি তথ্যটি দিলেন যে তার আপন ভাই এবং ভাইয়ের বন্ধুরা কিন্তু তার সঙ্গে যাচ্ছেন সিঙ্গাপুর। এবং তিনি এর পাশাপাশি তথ্য দিলেন যেহেতু তার মস্তিষ্কে আঘাত এবং পাশাপাশি তার যে বাকি অর্গানগুলো রয়েছে, অর্থাৎ বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে শরীরে, সেগুলো কিন্তু পুরোপুরি ঠিকঠাক কাজ করছে। শুধুমাত্র তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু তিনি যেমনটি বললেন যে সিঙ্গাপুরের চিকিৎসা সেবায় কিন্তু এই যে মস্তিষ্কের চিকিৎসা সেবার জন্য সিঙ্গাপুর কিন্তু আসলে সেরা, যার কারণেই কিন্তু অধিকতর চিকিৎসা, সুচিকিৎসা এবং ওসমান হাদিকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই কিন্তু তারা আসলে এই পদক্ষেপটি নিয়েছেন সরকারের পক্ষ থেকে। পাশাপাশি তিনি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সকল খরচ বহন করা হবে এবং সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস এই পুরো বিষয়টি কিন্তু তারা তদারকি করছেন। ইতোমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে উড্ডয়নের আগে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে টেলিকনফারেন্স হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু ওসমান হাদির শারীরিক যে অবস্থা, সেই অবস্থা পরিদর্শন করে তারা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আসলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং আমরা প্রত্যাশা করি তার সুচিকিৎসার আশা করছি। আপনার কাছ থেকে পরবর্তীতে আরো কোনো আপডেট থাকলে সেই আপডেটের জন্য আপনার কাছে যাব। আপনাকে ধন্যবাদ নিবিড়। চলে যাচ্ছে আমার হাতে থাকা পরের সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় র্যাব ও ঢাকা মহানগর পুলিশ মোট 8 জনকে আটক করেছে। তাদের মধ্যে 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন হাদির এক আত্মীয়। মামলায় একমাত্র আসামি করা হয়েছে সন্দেহভাজন ফয়সাল করিম
মাসুদ ওরফে দাউদ খানকে। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় দাউদ খানের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে রবিবার রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আটক করেছে র্যাব। তবে ফয়সল করিমের কোনো খোঁজ এখনো বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করেন দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে হাদিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। দর্শক, রাজধানী এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। সেখানকার খবরাখবর তার কাছ থেকে জানতে চাই। মেহেদী, একটু জানতে চাই যে হাদির সিঙ্গাপুর যাত্রা এবং তার শারীরিক যে পরিস্থিতি এখনকার, চিকিৎসকরা আপনাদেরকে কি জানিয়েছে? এবার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হাদি যখন হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন, যাত্রা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি মেডিকেল বোর্ডের সদস্যরা যারা ওসমান হাদি চিকিৎসায় সদস্য ছিলেন তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা যেটা বলেছেন আমাদেরকে যে এখন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওসমান হাদির সংক্রমণ বা ইনফেকশন কিন্তু খুব বেশি বেড়ে গেছে, সর্বশেষ যেটা স্বাস্থ্য প্রতিবেদনে উঠে এসছে। এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে যে ডাক্তার এসেছিলেন, একজন নার্স এসেছিলেন, আপনি জানেন, ডাক্তার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সাথে কথা বলেছে। মেডিকেল বোর্ডের ডাক্তাররা বলেছে যে এই ইনফেকশনের কারণে শরীরের অন্যান্য অঙ্গ যেমন ব্রেইন, লিভার, কিডনি, ফুসফুসের কিন্তু কার্যকারিতা কমে যাচ্ছে এবং এই জন্য আসলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া প্রয়োজন পড়ছে। এবং এই সংক্রমণের মাত্রা কমানোই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আসা চিকিৎসকরা বলছিলেন। মেডিকেল বোর্ডের ডাক্তাররা আরও আমাদেরকে জানিয়েছেন যে তাকে যে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই বাংলাদেশের চিকিৎসা এবং সিঙ্গাপুরের চিকিৎসার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে ইনফেকশনের মাত্রাটা বেড়ে যাওয়া আসলে সবার দুশ্চিন্তার কারণ হয়েছে। তারা আশা করছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যখন যাবেন ইনফেকশনের মাত্রাটা কমানো হবে। এবং ডাক্তাররা আরও বলেন যে জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু ওসমান হাদির মতো অনেকেই কিন্তু মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারাও আশা করছেন ওসমান হাদিও হয়তো সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এবং তারা কিন্তু আরও যেটা বলছে যে এই যে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যখন সিলেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এই প্লেনের যাত্রাটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা কিন্তু ডাক্তাররা বলেছে। এই সময় কিন্তু ডাক্তাররা খুব সতর্কতা অবলম্বন করবেন, সিঙ্গাপুরের ডাক্তাররা এমনটাই জানিয়েছেন এবং বলছেন যে এই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের ডাক্তারদের সাথে তারা সিঙ্গাপুরে চিকিৎসা দিলেও তারা সর্বদা যোগাযোগ রাখবেন। এবং সবচেয়ে বড় কথা যে এই যাত্রায় কিন্তু ওসমান হাদির সাথে তার দুই ভাই গিয়েছেন এবং দুই ভাই আর সিঙ্গাপুরের ডাক্তার নার্সরা তো গেছেন সাথে। এবং এই ওসমান হাদির বাংলাদেশে এভার কেয়ার হাসপাতালের খরচ এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সব খরচ অন্তর্বর্তীকালীন সরকার বহন করবে, এমনটাই কিন্তু এই মেডিকেল বোর্ডের ডাক্তাররা জানিয়েছেন। নেন্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। মেহেদী আমাদেরকে জানাচ্ছিল ওসমান হাদির আসলে যে শারীরিক অবস্থা শেষ আপডেট চিকিৎসকরা যা বলেছেন সেই আপডেট তিনি আমাদেরকে দিচ্ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে আলোচিত একটি নাম শরীফ ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মাধ্যমে উঠে আসা এই যুবক নিজের বক্তব্য ও কর্মকাণ্ডে যেমন তৈরি করেছেন আলোচনার কেন্দ্র, তেমনি কুড়িয়েছেন বিতর্ক। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি বন্দুকধারীর গুলিতে মারাত্মক আহত হন। ঢাকা মেডিকেল ও এভার কেয়ারের চিকিৎসা শেষে ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। জুলিয়া তানহার প্রতিবেদন। ঝালকাঠির নলসিটির ভূমিপুত্র শরীফ ওসমান হাদি পিতা ছিলেন মাদ্রাসা শিক্ষক। তিনি প্রয়াত হয়েছেন। ওসমান হাদি সহ 2 ভাই আছে, রয়েছে আরও 3 বোন। ওসমান হাদি পড়ালেখা করেছেন ঝালকাঠির কামিল মাদ্রাসায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010-11 সেশনে ভর্তি হন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ক্যাম্পাস জীবনে টিউশনি, কোচিং সেন্টারে শিক্ষকতা, পরে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, পরে ছাত্র অধিকার ও গণ অধিকার পরিষদের রাজনীতি করেছেন। তিনি সেই রাজনীতিতে পরে আর সক্রিয় ছিলেন না। 2024 সালের জুলাই অভ্যুত্থানে হাদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সে সময় তিনি ইনকিলাব মঞ্চ গঠন করে আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তখন থেকেই লাইমলাইটে শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ ও প্রেস ক্লাব কেন্দ্রিক নানা কর্মসূচি পালন করে আসেন। বিদ্রোহী কবির কবিতা তার ভীষণ প্রিয়। জ্বালাময়ী বক্তব্য দিয়ে অনিয়ম, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও সরকারের কাজের সমালোচনা করতেন তিনি। গোপালগঞ্জের নাম মুছে ফেলা, ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙা, বক্তব্যে কিছু অশালীন শব্দ ব্যবহারে হাদি সমালোচনার শিকারও হন। এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার। জুলাই চেতনার নতুন বাংলাদেশের একজন লড়াকু সৈনিক ওসমান হাদি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচারণা শুরু করেছিলেন। ঢাকা 8 আসন থেকে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। 12 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে হাদিকে খুব কাছ থেকে গুলি করে সন্ত্রাসীরা। হাদি এখন বাংলাদেশের চিকিৎসা শেষে বিদেশে চিকিৎসা নেবেন। হাদি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তার জন্য প্রার্থনা করছে গোটা দেশ। রাজনৈতিক সহযোদ্ধারা প্রতিবাদে সরব, বিচার দাবি করছেন এই হামলার। হাদিকে নতুন বাংলাদেশের যোদ্ধা হিসেবে গণ্য করছে সরকার। জেগে উঠুন ওসমান হাদি, ফিরে আসুন মিছিলে, আওয়াজ তুলুন সেই দরাজ কণ্ঠে। জুলিয়া তানহা, 71, ঢাকা। দর্শক, আমরা আবার একটু বিমানবন্দরে যেতে চাই। আমাদের সহকর্মী মোহন ইসলাম রয়েছেন, তার কাছে একটু যেতে চাই হাদির যে সিঙ্গাপুর যাত্রা সেই খবরাখবর পেতে। মোহন, একটু জানতে চাই যে এরই মধ্যে হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি চলে গেছে, রওনা করেছে। সার্বিক অবস্থাটা সকাল থেকে আপনার কাছে বিস্তারিত একটু জানতে চাই। ন্যান্সি, আপনি জানেন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনার পর তিনি কিন্তু কয়েকদিনেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং আজকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের দিকে রওনা করেছেন। এবং আমি বেবি চকের সাথে কথা বলে একদম সুনির্দিষ্ট টাইম হচ্ছে দুপুর 1:55 হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করেছে এবং সেটি আনুমানিক 3 ঘন্টার মধ্যে বা 2.5 ঘন্টার মধ্যে চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছাবে এবং সেখান থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। এর আগে বলি যে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে প্রায় 1:40-এর দিকে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যেই গাড়িবহর অর্থাৎ অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করে এবং সেখান থেকে তাকে ওসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং আমরা কিন্তু এদিক থেকে সম্পূর্ণ চিত্রটি দেখতে পেয়েছি, তাকে অ্যাম্বুলেন্সে তোলা এবং তার এয়ার অ্যাম্বুলেন্সটি আপনার রানওয়ে থেকে মূল রানওয়েতে এসে কিভাবে সেটা ফ্লাইট করলো সেই বিষয়গুলো বলে রাখি যে ওসমান হাদির যেহেতু মাথায় চোট পেয়েছে, অর্থাৎ তার ব্রেন যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক ফুলে গিয়েছে এবং তার যে হৃদস্পন্দন অর্থাৎ হার্টবিট সেটা বেড়ে গিয়েছে। এসব কারণে তাকে যথাসময়ে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই চিকিৎসার জন্য কিন্তু গতকাল অন্তর্বর্তী সরকার থেকে একটি বৈঠক করে সেই সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আজকে দুপুর 1:55 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলবে যতদিন পর্যন্ত তিনি সুস্থ না হবেন, ততটুকুই কিন্তু আমরা জেনেছি। ন্যান্সি। মোহন, আপনাকে ধন্যবাদ। মোহন আমাদেরকে বিমানবন্দর থেকে ওসমান হাদির যে সিঙ্গাপুর যাত্রা সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার রাজধানীর গুলশানে তরুণ ভোটারদের নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিসি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফারজানা আক্তারের প্রতিবেদন। রবিবার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর ওসমান হাদির উপর হামলার ঘটনায় নির্বাচনী পরিবেশ ও ইসির স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পরদিন এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার রাজধানীর গুলশানে তরুণ ভোটারদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন সিইসি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, এমন ঘটনা অতীতেও দেখা গেছে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1 খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে,
আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। এ সময় তরুণ ভোটারদের উদ্দেশ্যে সিইসি বলেন, তরুণদের উপর ভর করে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দেওয়া তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক, তরুণরা এনার্জির প্রতীক, তরুণরা সৃষ্টির প্রতীক। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও ঐতিহাসিক হবে বলে জানান সিইসি। এই নির্বাচনটা আমি বলে থাকি এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি, গত 54 বছরে হয় নাই। অনুষ্ঠানে তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ার সাথে পরিচিত করিয়ে দেওয়া হয়। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মুখে আছেন মালয়েশিয়া প্রবাসীরা। এরই মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছেন তারা। তবে ভোটার আইডি না থাকা ও ঠিকানা জটিলতায় অনেকেই পড়েছেন বিপাকে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। এরই মধ্যে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ খোলা হয়েছে, যেখানে নিবন্ধন করার মাধ্যমে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারবেন প্রবাসীরা। মালয়েশিয়ায় প্রবাসীদের একটি বড় অংশ ভোট দেওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত 15 লাখ প্রবাসীর মধ্যে নিবন্ধন করেছেন মাত্র 25,000। নানা জটিলতার কারণে নিবন্ধনের পরিমাণ কম হচ্ছে বলে জানালেন প্রবাসীরা। আমাদের ভোট দেশে যে দিতে হতো, সেই ক্ষেত্রে এটার অনুভূতি আসলে অনেক ভালো। মানুষ অনেকে মনে করে যে একটা জটিলতা, যে কমপ্লিকেসি আপনার অ্যাপস এর মাধ্যমে, কিন্তু আসলে বিষয়টা জটিল না, বিষয়টা সহজ। প্রবাসীরা বলছেন পর্যাপ্ত প্রচারের অভাব এবং ভোটার আইডি কার্ড ও ঠিকানা জটিলতায় নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না অনেকেই। এই সমস্যাগুলো সমাধান হলে প্রবাসী ভোটের সংখ্যা বাড়বে। এটা একই সাথে আনন্দের, পাশাপাশি এই জিনিসটা আমাদের প্রচারণার অভাবে এখনো অনেক প্রবাসী কিন্তু এই জিনিসটা জানা না। এনআইডি, পাসপোর্ট স্ক্যান করে যদি ভোট দিতে পারতাম তাহলে ঠিক আছে। এখন পোস্টাল ভোটটা মানে পোস্টের মাধ্যমে, ডাক পোস্টের মধ্যে ব্যালট আসবে, আবার ডাক পোস্টের মাধ্যমে ব্যালট যাবে, এটা একটা কঠিন মনে হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরে যেসব প্রবাসীরা থাকে অনেকের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কম আছে, যারা এইটা ফিল করছে যে ইংলিশে পূরণ করাটা তাদের জন্য একটা সমস্যা। তবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রবাসীদের ভোটে অংশ নেয় বিশেষ উদ্বুদ্ধ করতে কাজ করছেন তারা। পাশাপাশি প্রবাসীদের মন জয়ের চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ফেব্রুয়ারির নির্বাচনে বিদেশে থেকে ভোট দেওয়ার এই সুযোগকে নিজেদের নাগরিক অধিকার হিসেবে দেখছেন প্রবাসীরা। তবে পোস্টাল ব্যালটে নয়, বরং অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারলে অনেক প্রবাসী এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারতেন বলে মনে করেন মালয়েশিয়া প্রবাসীরা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মানবতা বিরোধী মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়েছে বলে নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী MH তামিম। বলা হয়েছে, অভিযোগে 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের কাছে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উস্কানি ও আদেশের পর রংপুরে আবু সাইদকে গুলি করে পুলিশ। কমান্ড রেসপন্সিবিলিটি ও নির্দেশনার এসব অভিযোগে গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা হয়েছে। সেই আপিলে আমরা 8টি গ্রাউন্ড নিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি
যে এই অপরাধের যে নৃশংসতা, যে গভীরতা, তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা অপরিপক্ক হয়েছে, কম হয়েছে। অতএব এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জুলাই রেভলিউশনারি এয়ারলাইন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ নামে এক ব্যক্তি রবিবার রাত 2টার পর অভিযোগটি দেন। তবে এই অভিযোগ এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম থাকা অন্য 2 জন হলেন মডেল মারিয়া কৃষ্ণপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। অভিযোগটি সাইবার সংক্রান্ত বিষয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ। সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ডিএমপির গোয়েন্দা ডিবি কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রবিবার সন্ধ্যায় তাকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। কয়েক পুলিশ সদস্যের চাঁদাবাজি আর চাঁদা নেওয়া গাড়িতে মামলা করায় ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি। এমনকি ওই কর্মকর্তাকে এসব করতে বারণও করেছিল অধীনস্থরা। এমনই এক ঘটনা রাজধানীর মিরপুর অঞ্চলে। পুরো ঘটনার অডিও রেকর্ড এসেছে টিম 71-এর হাতে, যেখানে টিআইকে উদ্দেশ্য করে সার্জেন্টকে বলতে শোনা যায়, লিস্টে থাকা গাড়িগুলোতে মামলা দিয়েন না স্যার। ঊর্ধ্বতন স্যাররাও বিষয়টি জানেন। বিস্তারিত থাকছে সুমন তানভীরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এ বাপ্পি। আপনি কথা বলছেন, আপনি জিজ্ঞেস করব। কাজের গতি দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। 1 মিনিটও জায়গায় না দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। ট্রাফিক বিভাগের কর্মনিষ্ঠ এই সার্জেন্টের নাম আবু তালেব। যদিও তার এ পরিচয় প্রথম ধাপে এড়িয়ে যান এ ট্রাফিক সার্জেন্ট। একটু কথা বলি, তালেব ভাই তো আপনি। নিজের নাম পরিচয় প্রকাশে এত অনীহা কিসের, সে বিষয়টি জানার আগে একটি অডিও রেকর্ড শুনে আসা যাক। স্যার তালেব বলছিলাম স্যার। হ্যাঁ বলেন তালেব। ওই যে 6 নম্বরে মনে হয় মাস্টার কিট ধরছিলেন স্যার। হ্যাঁ ধরছি, সবগুলো তোমার নাম বলে। একটারে মামলা দিলাম, মামলা না দিলে তো আবার শুধু দইটা ছেড়ে দিলে হয়, মামলাও তো দিতে হয়। 6 নম্বরে সবগুলোই বলতে আবার বলতে আমি ওখানে স্যাম্পল মাত্র স্যার। ওগুলা 9 স্যার আছেন, আপনি আছেন, স্যার আছে। হ্যাঁ এই সবাই সম্মিলিতভাবেই দেখে। স্যার বলে যাকে কথা বলতে শোনা যাচ্ছে সেই এই আবু তালেব। নিজের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেকটা হুমকির সুরেই বলতে শোনা যাচ্ছে, মান্তি গাড়িতে কেন মামলা দিচ্ছেন। বিষয়টি নাকি ঊর্ধ্বতন সব কর্মকর্তাই জানেন। আমাদের আপনারা কিছু গাড়ির কথা বলতে যে এইগুলো একটু দেখো দোস্ত, আমি সামনের মাসে তোমাকে, এখন তুমি আসছো কিন্তু আমি প্রাণের বা মুখোমুখি এনে সেগুলো তুমি মামলা দিতে পারো। তা আমি কালকে এই জন্য মামলা দিছি, বা মামলা হয়তো তোমার ফেভারে যায় নাই, যার কারণে ঠিক আছে আমি আর দিব না। এটা তো আজকে তো চলে না স্যার। হ্যাঁ অনেকদিন যাবতই চলে। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন তাহলে আজকে যেগুলো ধরছি এগুলো তো মার্সি করবো না, কালকে থেকে আর ধরবো না। বিষয়টি একটু পরিষ্কার করা যাক। মিরপুর 6 নম্বর বাজারের এই মাছের আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ঢোকে। আবু তালেব এসব গাড়ি মাসিক মাসোয়ারা তোলেন। শর্ত একটাই, গাড়িতে কোনো মামলা দেওয়া যাবে না। তবে বিপত্তি বাধে সদ্য আসা ট্রাফিক ইন্সপেক্টর আজিজ বিষয়টি না জানায় কয়েকটি গাড়িকে মামলা দিয়ে দেন তিনি, যার খেসারত পোহাতে হয়েছে আজিজকে। মাত্র 12 দিনের মাথায় পল্লবী জোন থেকে বদলি করে দেওয়া হয় তাকে। ফোনে আজিজকে পাওয়া যায়নি। তবে আজিজকে যে টিআইয়ের কথা ফোনে বলেছিল তালেব, 10 নম্বর গিয়ে সেই টিআইয়ের সঙ্গে কথা বলে টিম 71। জানতে চায় এই ভাগবাটোয়ারা কতদূর পর্যন্ত যায় আর এই সিন্ডিকেটে তার ভূমিকা কি। আপনার কথাটাই বলছে যে আপনি এগুলো সমন্বয় করেন, আপনার স্যার এগুলো যে বলছে সে বানাই বলছে, সে বিষয়ে কথাও বলেছিলেন আজিজ সাহেব বলতেছে এই বিষয়ে। না এটা সম্পূর্ণ বাংলা। তাদের সাথে হচ্ছে আপনি সমন্বয় করেন এরকম আমরা শুনি। আর ওটা তো আমার এলাকা হবে না, আমি ওর সাথে আমি জড়িত না বা সম্পৃক্ত না সেটা কেন আমি বলবো? হ্যাঁ সেটা তো আমার প্রশ্ন।
তাহলে কেন তালেব তার এই স্যারের রেফারেন্স দিয়ে আজিজকে মামলা না দেওয়ার অনুরোধ করেন? তিনি সহ সব ঊর্ধ্বতনরা সব জানে বলেও দাবি তালেবের। সব বিষয় পরিষ্কার হতে এবার সার্জেন্ট তালেবের মুখোমুখি টিম 71। ভাই একটু আপনি আপনার জায়গাটা পরিষ্কার করলে আমাদের জন্য ভালো হয়। আজিজ সাহেবকে সঙ্গে আপনি কথা বলছেন, আপনি কারে জিজ্ঞেস করবো? আপনি কথা বলছেন, আপনি সমন্বয় করছেন, প্রতি গাড়ি থেকে কত করে টাকা নেন, যাদের কাছ থেকে টাকা নেন সেই লিস্টটাও তো আমাদের কাছে আছে। দেখেন আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনি যদি আমি যদি করে থাকি আপনি নিজের মুখে বলছেন যে এটা মামলা দেওয়া যাবে না ভাই, আপনি বলছেন তো। না আমি এগুলো করিনি ভাই, সত্যি বলিনি। আপনার ভয়েস কথা বলতেছে, আমরা তো কথা বলতেছি না ভাই, আপনি তারপরে অস্বীকার করেন। আপনি তারপরে কারো রিকোয়েস্ট করি না, ইয়ে করি না, আমি কারো ইয়া করি না। বলতেছেন তাকে কত টাকা দিতে হবে। অনুসন্ধান বলছে মাছের আড়তে গাড়ি থেকে মাসিক 20,000 টাকা, পিকআপ ভ্যান প্রতি মাসে 10,000 ছাড়াও মিরপুর এলাকায় অবৈধ পার্কিং অনুমতি দিয়েও প্রতি মাসে লাখ লাখ টাকা ভাগ বটরা করে নিচ্ছেন ট্রাফিক পুলিশের এই সিন্ডিকেট, যা দিয়ে এমন বিলাসী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিক পর্যন্ত বনে যাচ্ছেন এসব ট্রাফিক সার্জেন্টরা। তালেব ভাইয়ের কাছে আসছিলাম, সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট। ডিউটিতে আছে। হ্যাঁ। ওনার ফ্ল্যাট কোনটা? C6 না? C6 ফ্ল্যাট তো ওনারই। হ্যাঁ। তবে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরা বলছেন বিষয়টি তদন্ত করে দোষ প্রমাণিত হলে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটু কাইন্ডলি আমাকে দিবেন অডিওগুলো। হ্যাঁ, আমি কিন্তু দায়িত্বে আছি, নিশ্চয়ই আমি পেলে আমার তরফ থেকে যেটা করণীয় সেটা আমি করবো। হ্যাঁ, তো আমাকে যদি কাইন্ডলি দেন। আচ্ছা, আপনি বিষয়টা এখনো সুমন তানভীর, 71, ঢাকা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রঙিন হয়ে ওঠে যশোরের গোদখালি। বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এখানে ফুলের চাহিদা বেড়েছে কয়েক গুণ, আর সেই চাহিদার জোরেই ভালো দাম পাচ্ছেন চাষিরা। সামনে বড়দিন ও ইংরেজি নববর্ষ সব মিলিয়ে বাজার নিয়ে বাড়তি আশায় রয়েছেন তারা। এবার 5 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য তাদের। SM ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। ডিসেম্বর থেকে এপ্রিল এই 5 মাস ফুল চাষিদের সোনালী সময়। গত কয়েক মাসের শ্রম আর যত্নে গদখালির মাঠে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, ক্যালেন্ডোলা ও চন্দ্রমল্লিকা। মহান বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে এসব ফুলের ভালো দাম মিলছে। সামনে বড়দিন আর ইংরেজি নববর্ষের বাজারে দাম আরও বাড়বে বলে আশা করছেন চাষিরা। কিছুদিন আগে 7-8 টাকা দাম ছিল, এখন 15-16 টাকা দাম পাওয়া যাচ্ছে আর কি। সামনে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন, আবার আপনার হচ্ছে 31 পয়লা জানুয়ারি, সেই উপলক্ষে ফুলের দাম ভালো পাওয়া যাবে আশা করতেছি। 4-5 টাকা বিক্রি হইতো, এখন 10-12 টাকা ছাড়া কোনো গোলাপই নাই। আর গেন্দা ফুলের দাম একটু কম আছে, কিন্তু অন্যান্য ফুলের দাম আবার একটু বেশি আছে। বাজার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ফুল ব্যবসায়ীরাও। তারা বলছেন চাষিরা লাভবান হলে ব্যবসার চাকা আরো সচল হবে। 16 ডিসেম্বরের হিসেবে অনেক ভালো, 14 ফেব্রুয়ারির মতো বেচা কিনা হচ্ছে। সব ফুলেরই চাহিদা আছে, গোলাপ, রজনী, ভুট্টা, জারবেরা, বিভিন্ন রকম যত রকম ফুল আছে আইটেম সব রকমই চাহিদা আছে। এবছর প্রায় 5 কোটি টাকারও বেশি ফুল বিক্রির আশা করছেন ব্যবসায়ী নেতারা। গোলাপ 13-14 টাকা বিক্রি হচ্ছে, রজনী আপনার এরকম 13 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে, গালো ডিলাক্স এরকম 15-16 টাকা, জারবেরা মনে করেন 13 টাকা 12 টাকা 14 টাকা, মালবুঝে এরকম দাম বিক্রি হচ্ছে। আমাদের সর্বোচ্চ মনে করেন আপনার 16 ডিসেম্বর উপলক্ষে আপনার মনে করেন 5 থেকে 6 কোটি টাকার একটা বেচা কিনা আশা রয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোরে প্রায় 6,000 ফুল চাষি 1,500 হেক্টর জমিতে 13 ধরনের ফুল চাষ করেছেন। শরীফ আজাদ প্রীতম, 71। বিগত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও নওগাঁর বেশিরভাগ নারীর ভাগ্য উন্নয়ন হয়নি, পাননি সরকারি কোনো সুযোগ সুবিধা। তাই এলাকার বেশিরভাগ নারীর দাবি কর্মক্ষেত্রে পুরুষের সমান সুবিধা নিশ্চিত করা। এছাড়া সামাজিক, ধর্মীয় কিংবা রাষ্ট্রীয়ভাবে নারীদের পিছিয়ে না রেখে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করা। নওগাঁর নারীদের নির্বাচনী ভাবনার কথা জানব তন্ময় ভৌমিকের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদনে। খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁ, যেখানে চাল উৎপাদনে চাতালে চাতালে দেখা মেলে নারীদের পদচারণা। ফসলের মাঠেও পুরুষের সাথে সমান তালে কাজ করেন নারীরা, কিন্তু তাদের শ্রমের মূল্যায়নে পুরুষের সাথে রয়েছে বিস্তর ফারাক। এই চাতাল কন্যা থেকে শুরু করে নগর শিক্ষিত নারীরা সব ক্ষেত্রেই রয়েছেন বৈষম্যের শিকার হয়ে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তারা এই বৈষম্য ঘোচাতে চান। সেই সাথে চান শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা। আমার 1 কোটি সম্পদ নাই, কিছু নাই, হাল কৃষি করে খাওয়া পারি না। ওই মানুষের খাটেই আমরা দিন পার করি। পরিবার থেকে ভালো লেখাপড়া করাতে হলে চাকরি করতে, কৃষি কাজ করতে লাগতো না। সংসারের অভাবের জন্য আমরা কিছু করতে পারিনি। ভোটের পরে কোনো সহযোগিতা পাই না আমরা, এই জন্য আমরা ছেলে মেয়েকে লেখাপড়াও করতে পারি না। ওই মাঠে ঘাটে সারা বছর খাটাখাটি করতেই যায়। জেলার সচেতন নারীরা বলছেন, বছরের পর বছর ধরে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক কিংবা ধর্মীয়ভাবে নারীদের হেয় হতে হয়। এই অবস্থার পরিবর্তন চান তারা। পারিবারিক বৈষম্যর কারণে নারীরা পিছিয়ে থাকে। এর মধ্যে সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন, এখানে আমরা আগাতে পারি না, কারণ পরিবার থেকে আমরা কোনো উৎসাহ পাই না। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু হেনস্থ হই বা হচ্ছি। আমাদের সবগুলাতে আমরা চাকরির ক্ষেত্রেই যাই বা বাজারেই যাই বা অফিস আদালতেই যাই, তো সেক্ষেত্রে করা হয় কি যে মেয়ে বসতে দেন, পরে করছি, অথচ ছেলে হলে ওই কাজটা আগে হয়ে যায়। নির্বাচন নিয়ে আগ্রহী জেলার তরুণ ভোটাররাও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান নারীরা। কারো চাপে নয়, নিজেই নিজের প্রতিনিধি নির্বাচিত করতে চান। আমরা ভালো একটা সরকার চাই, যে সরকারে দেশটা দুর্নীতিমুক্ত রাখতে পারবে, যে ভালো করে চালাতে পারবে, যে ভালো আসন করতে পারবে, তাকে আমরা চাই। প্রত্যেকটা বাবা মাকে উচিত তার মেয়েকে সুযোগ সুবিধা দেওয়া। যদি একাকি নাও দিতে পারে, তাহলে প্রত্যেকটা বাবা মারই সময় তার সন্তানের পথে ব্যয় করে তাদেরকে এই রকম সুযোগ করে দেওয়া উচিত। আর সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীরা বলছেন, নানা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও ছিলেন অগ্রণী ভূমিকায়, কিন্তু তারপরেও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি। এখানে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে মেয়েদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলছে, সেটা বহু বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে এখান থেকে উত্তরানো সত্যি কঠিন বলে মনে হয়। নওগাঁয় এবার ভোট দেবেন 23,29,592 জন ভোটার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 11,69,800 জন। মনিরা কাজুরি, 71। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরুকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার দলটির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।